আজকে যেটা শিখবো সেটা হচ্ছে write a program to search an element within an array of size n. তোমার কাছে একটা n সাইজের অ্যারে আছে, তার মধ্যে তুমি একটা এলিমেন্টকে সার্চ করো, যেটা আমরা বলি টেকনিক্যাল ভাষায় বলি লিনিয়ার সার্চ। কি সার্চ? লিনিয়ার সার্চ। আচ্ছা, নাও আমার কাছে ঐশিক এসো। হ্যাঁ স্যার। ঐশিক, দাও তোমার কাছে একটা অ্যারে আছে। তোমার অ্যারের মধ্যে তুমি অ্যারে পড়েছো, এটা হলো a0 a1 a2 a3 a4 এরকম করে তোমার কাছে ধরো আছে অনেকগুলো এলিমেন্ট, আছে না? আছে। ধরো আমি বেশি আছি না, এটা দিলাম a0 এটার নাম দিলাম ধরো a1, এটা a2, এটা a3, এটা a4 এরকম করে নাম আছে। কোনো অসুবিধা না। আচ্ছা, a4 আমি 6টা নিলাম, a4 a5, তাহলে a0 থেকে a5 পর্যন্ত যাবে। ঐশিক, তুমি কিছু ভ্যালু বলো, যা মন চায় ভ্যালু বলো। 1 তারপরে 9 তারপরে 16 তারপরে সঠিক করে বলতে হবে না, এলোমেলো করে বলতে পারো। আচ্ছা, তারপর 23 56 মানে সঠিক করে বলতে হবে না। ধরো আমি এটাকে দিলাম 4, এটা ধরে দিলাম 7, কোনো অসুবিধা না। মানে তুমি মানে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে না। এবার তোমার কাছে অ্যারে এলিমেন্ট এই আছে, তোমাকে একটা এলিমেন্ট বললাম, তাহলে 16 কে এর মধ্যে আছে? না, হ্যাঁ 16 নেই? আছে। তা তোমাকে বলতে হবে, যদি আমি ইনপুটটা দিই 16, তুমি বলবে অ্যারের মধ্যে 16টা প্রেজেন্ট আছে, কোন পজিশনে? থার্ড পজিশনে। আচ্ছা, আমি যদি তোমাকে দিই 15 কি আছে? না। তা তুমি বলবে এলিমেন্ট নট ফাউন্ড। আচ্ছা, তার মানে কি হলো, কি প্রোগ্রামটা দেওয়া হচ্ছে? রাইট এ প্রোগ্রাম টু সার্চ এন এলিমেন্ট উইদিন অ্যান অ্যারে। তা তোমাকে একটা অ্যারে দেওয়া থাকবে, তার মধ্যে একটা এলিমেন্ট ধরো কে কে আমরা সার্চ করব, সেই এলিমেন্টটা আছে না নেই সেটা আমাদের বলতে হবে। কোনো অসুবিধা? স্যার বলছিলাম একবার ইনডেক্স আর পজিশনটা আরেকবার একটু বলে দিন না, ভুলিয়ে যায় শুধু। হ্যাঁ, মানে ইনডেক্স 0 হলে পজিশন 1, ইনডেক্স 1 হলে পজিশন 2। কেন বলো তো? ইউজার তো বলবে এটা 1 নম্বর এলিমেন্ট, 2 নম্বর এলিমেন্ট, 3 নম্বর এলিমেন্ট, 4 নম্বর এলিমেন্ট, 5 নম্বর এলিমেন্ট, 6 নম্বর এলিমেন্ট। হ্যাঁ, তাহলে ইউজার কি করবে না, তোমার ইউজার যেটা জানবে সেটা হচ্ছে তোমার যে ইনডেক্সটা আছে সেই ইনডেক্স প্লাস 1 হয়ে যাবে। হ্যাঁ, না বুঝিনি? কেননা ইউজার তো 0 থেকে কাউন্ট করে না। তুমি যখন কোনো কিছু কাউন্ট করো কোথা থেকে শুরু করো? 1 থেকে। 1 থেকে। ইউজারও শুরু করবে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 আর 6। আর তুমি যখন 16 কে সার্চ করবে, সে বলবে 1 2 3 নম্বর পজিশনে আছে। কিন্তু তোমার ইনডেক্সে খুঁজলে কত নম্বর ইনডেক্স হবে? সেকেন্ড। তাহলে ইনডেক্সের সঙ্গে যদি 1 যোগ করে দিই তখন সেটা পজিশন পেয়ে যাব। হ্যাঁ, তাহলে তোমাকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, দিয়ে n ডিক্লেয়ার করতে হবে, তার মধ্যে ইনপুট নিতে হবে। তারপরে তুমি নাম্বার ইনপুট নিতে হবে, সেটা অ্যারের মধ্যে আছে না নেই আছে চেক করার জন্য। যে তুমি ওটা a0 এর সঙ্গে চেক করবে, যদি না ম্যাচ করে a1 এর সঙ্গে চেক করবে, যদি না ম্যাচ করে a2 এর সঙ্গে চেক করবে, যদি পেয়ে যাও তাহলে বলবে ফাউন্ড। আর যদি না পেয়ে পাও তাহলে তুমি বলবে নট ফাউন্ড। আচ্ছা স্যার। যেমন 15 কে যদি তুমি সার্চ করো, 15 কে সার্চ করলে Not তোমার found. a0 এর মধ্যে
আছে? না নেই। না নট ফাউন্ড। A1 এ নেই, A2 তে নেই, Not found. A3 তে নেই, A4 এ নেই, A5 এ নেই, তোমার আউটপুট আসবে নট ফাউন্ড। কোনো অসুবিধা? না। বাস। No. হ্যাঁ বলো বলো। না স্যার কোনো অসুবিধা নেই। আচ্ছা, নাও সৌম্য এসো। হুম। সৌম্য, হ্যাঁ স্যার। আমি একটা অ্যারেয়াকে তাহলে ইনপুট নেব। হ্যাঁ। কি লিখবো প্রথমে? হ্যাজ as ইনক্লুড include, stdio.h very good, as include stdio.h, int main int main, দিয়ে বডিটা শুরু হবে মেন বডি। মেনে বডিটা শুরু করলাম। তবে ইন্ট একটা অ্যারে ডিক্লেয়ার করব এ যতটা নিতে চাই 40 বা 50। হ্যাঁ, তারপরে তারপরে আমি পরে আর যা ভেরিয়েবল লাগবে লিখছি। হ্যাঁ printf হুম, enter the number of elements, enter the number নাম্বার of অফ elements, হ্যাঁ স্ক্যান number, করব। হ্যাঁ, of elements, দিয়ে স্ক্যানে করব। হ্যাঁ পার্সেন্ট ডি এম্পারসেন্ট এন স্ক্যানে পার্সেন্ট ডি এম্পারসেন্ট এন, পার্সেন্ট এ, তারপরে আবার একবার printf হবে। আর প্রিন্ট করে বলবো অতগুলো নাম্বার ইনপুট দিতে। হ্যাঁ enter পার্সেন্ট ডি এলিমেন্টস enter percent d elements, কমা n। enter percent d elements, দিয়ে n করি। হ্যাঁ n n, দিয়ে লুপ একটা রান করাতে হবে। দিলে ইনপুট নেওয়ার জন্য লুপ রান করাতে হবে। for i equals 0, i less than n, i plus plus, i plus plus, দিয়ে আবার একবার স্ক্যান করতে হবে। স্ক্যান করতে হবে পার্সেন্ট ডি এম্পারসেন্ট ai। percent d ampersand a, ভেরি গুড। তাহলে সম্ভব এইটুকুর মধ্যে আমার অ্যারের মধ্যে ভ্যালু ঢুকে গেল। হ্যাঁ তাহলে আমার কি কি লাগলো? এখানে n লাগলো আর এখানে i লাগলো। বাস, আর যা লাগবে পরে ডিক্লেয়ার করছি। হ্যাঁ ব্যাস, তাহলে আমার এরকম একটা অ্যারেও তৈরি হয়ে গেল। আর আমি যেটা সাইজের বলবো সেই সাইজও হয়ে গেল, তার মধ্যে ভ্যালু ঢুকে গেল। ভ্যালুটা ঢুকলো কোনটা থেকে? এটাতে a0 a1 a2 a3 করে ভ্যালু ঢুকে গেল। কোনো অসুবিধা সম্ভব? না না না। আচ্ছা, না অংশমান এসো। অংশমান তাহলে কোন এলিমেন্টকে সার্চ করতে হবে সেটা ইউজার থেকে চাই। তাহলে আমার এতটুকু পর্যন্ত তো রোজ কমন, আমরা তো এটা আগেও শিখেছি। এইটুকু মানে অ্যারের মধ্যে ভ্যালু ঢুকে গেল। এবার ইউজারকে চাই printf enter element to search, আর তুমি একটা ইনপুট দাও যে এলিমেন্টটাকে সার্চ তুমি করতে চাইছো। স্ক্যানএফ স্ক্যান করতে হবে। স্ক্যানএফ করব। পার্সেন্ট ডি এম্পারসেন্ট একটা ভ্যারিয়েবল তো ampersand ধরো আমি কে নিলাম, হ্যাঁ ওখানে কেটা ডিক্লেয়ার করে দিতে হবে প্রথম। ওখানে কেটা ডিক্লেয়ার করে দিলাম। অংশমান এটুকু পরিষ্কার। তাহলে অংশমান কি করব? এবারে কেটা a0 এর সঙ্গে চেক করব, a1 এর সঙ্গে চেক করব, a2 এর সঙ্গে চেক করব, a3 এর সঙ্গে চেক করব, a4 এর সঙ্গে চেক করব, এরকম সবার সঙ্গে চেক করব। হ্যাঁ তাহলে এরকম লিখি ফর i যদি 0 থেকে শুরু করি, i লেস দেন n পর্যন্ত যাই, i প্লাস, যদি কোনো ai আমার k এর সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে এলিমেন্ট ইজ প্রেজেন্ট। ইনপুটটা কে নিয়েছি, হ্যাঁ তাহলে a0 টা k এর সঙ্গে ম্যাচ করলো কিনা দেখবো। আবার i1 হবে, এবার a1 a1 a2 a3 হ্যাঁ তাহলে যদি k এর সঙ্গে ম্যাচ করে যায় তাহলে প্রেজেন্ট আছে এলিমেন্টটা। এলিমেন্ট কাউন্ট, দা এলিমেন্ট এলিমেন্ট কাউন্ট বা এলিমেন্ট প্রেজেন্ট। পজিশন পার্সেন্ট d করে i প্লাস 1 দিলাম। i যদি ইনডেক্স হয় i প্লাস 1 হবে তার পজিশনস। আচ্ছা আচ্ছা, ওখানে i দিলে এখানে i প্লাস 1 দিতে হবে পজিশন। মানে i এর সঙ্গে ম্যাচ হ্যাঁ করে, হ্যাঁ বুঝতে এর পারছি। সঙ্গে যদি ম্যাচ করে হুম তাহলে পজিশনটা 3 দেখাবে। দিয়ে কি করলাম, এখানে একটা f ভেরিয়েবল নিলাম, f এর ভ্যালু 0 করে রাখলাম, দিয়ে f এর ভ্যালু এখানে 1 করে দিলাম। বাস, বাইরে গেলাম। কেন ধরলাম? ধরো তুমি সার্চ করছো এখানে 15 যখন সার্চ করবে
জিরোর সঙ্গে নয়, 1 এর সঙ্গে নয়, কারোর সঙ্গে ম্যাচ করবে না, হুম তাহলে এফ এর ভ্যালু কত থাকবে? জিরোই থাকবে। হুম তাহলে জিরো থাকলে প্রিন্ট করব নট ফাউন্ড। হুম স্যার 1টা কেন নিলেন f = 1 তাহলে? হ্যাঁ, মানে যদি আমার ফাউন্ড হয়ে যায় তাহলে হ্যাঁ এফ এর ভ্যালুটা চেঞ্জ করব। হ্যাঁ আর যদি এফ এর ভ্যালু ফাউন্ড না হয় আচ্ছা তার মানে কি এফ এর ভ্যালু কত থাকবে? 1 ফাউন্ড হয়ে গেলে 1 হবে। হ্যাঁ ফাউন্ড না হলে 0 জি, তাহলে জিরো বলে লিখতে পারবো প্রিন্ট এফ নট ফাউন্ড। হ্যাঁ এলিমেন্ট নট ফাউন্ড নালে কি করে লিখবো বাইরে আমি এলিমেন্ট নট ফাউন্ড? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এলিমেন্ট নট ফাউন্ড। আচ্ছা, বুঝতে পারছি না এই কারণে ধরো আমি এই if ai = kl এ লিখলাম এলিমেন্ট ফাউন্ড, যদি এর এলস এ লিখে দিই, এই if এর এলস এ লিখে দিই এলিমেন্ট নট ফাউন্ড, হুম ধরো লিখলাম, তাহলে প্রথমে সে a0 এর সঙ্গে 16 ম্যাচ করলো, পেল কি? হুম তাহলে এলস কাজ করবে, বলবে নট ফাউন্ড। হ্যাঁ আবার a1 এর সঙ্গে যদি ম্যাচ না করে বলবে নট ফাউন্ড। হ্যাঁ আবার a2 এর সঙ্গে ম্যাচ করলে বলবে ফাউন্ড। হ্যাঁ হ্যাঁ এরকম করে বারবার ফাউন্ড নট ফাউন্ড তো প্রিন্ট করা যাবে না। আচ্ছা তাহলে নট ফাউন্ডটা কখন হবে? যখন তুমি সব চেক করে নিলে কোনোটাতেই পাওয়া যাচ্ছে না। তখন আমি বলবো নট ফাউন্ড। হ্যাঁ আচ্ছা একই না অংশমান? আমি সেটাই বলছি, আমি আগে কি করলাম, সব খুঁজবো, যদি না পাই তাহলে কি করব? তাহলে f0 মানে কি? এলিমেন্ট নট ফাউন্ড। আর যদি আমি f এর ভ্যালু 1 হয়ে যায় তার মানে কি হবে? ব্যাস, সেই জন্য f ভেরিয়েবলটাকে প্রথমে 0 করে রাখলাম। f ভেরিয়েবলকে কত ডিফার করে রাখলাম? 0 0। এবার তুমি 0 এর সঙ্গে খোঁজো, 1 এর সঙ্গে খোঁজো, 2 এর সঙ্গে খোঁজো, যদি কারোর সঙ্গে ম্যাচ না করে তাহলে লুপের বাইরে গিয়ে বুঝতে পারবো f এর ভ্যালু 0 আছে মানে পাইনি। হ্যাঁ আর যদি এখানে ম্যাচ করে যায় তাহলে f এর ভ্যালু 1 হয়ে যাবে, আচ্ছা তখন আর এটা প্রিন্ট হবে না। হুম তাহলে আমি তো এই লাইনটা যদি এক্সিকিউট হয় তাহলে এটা এক্সিকিউট হবে না। না না তাহলে বুঝবো কি করে এই লাইনটা এক্সিকিউট হয়েছে না হয়েছে? হয়নি। হুম হ্যাঁ, তাহলে একটা এক্সট্রা ভেরিয়েবল ইউজ করতে হবে। যদি পাওয়া যায় তার ভ্যালুটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে পাওয়া গেলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, না পাওয়া গেলে ভ্যালুটা 0 ছিল 0ই থাকবে। 0 থাকা মানে এলিমেন্ট নট ফাউন্ড। না বুঝিনি? না, এই if এর এলস লাগাতে পারি, কিন্তু ফর এর এলস কি করে লাগাবো? না, বুঝতে পেরেছো? হুম না বুঝিনি? হ্যাঁ বুঝতে হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার, ঐশী বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ পেরেছি। চলো চলো ঐশী, আমরা ধরো এফটাকে নিলাম না, কোনো অসুবিধা? এফটাকে কি করলাম? নিলাম না। ঐশী আচ্ছা দিয়ে এরকম লিখলাম, if আচ্ছা this else not found লিখে দিলাম। ধরো printf not found, not found। আচ্ছা ঐশী, নরমালি সবাই এই কোডটা লেখে, এতে প্রবলেম কি হবে? ধরো আমি রান করছি, তোমাকে দেখাচ্ছি, রান করলাম, তোমাদের চলে আসবে সির মধ্যে, ডে 7 এর মধ্যে সেভ করলাম, সার্চ। ধর আমি 5টা নিলাম, ঐশী কোনো অসুবিধা? 1 2 না 3 4 5। এবার ধর তুমি সার্চ করছো 65 কে, কোনো অসুবিধা? না না দেখো কি দেখালো, প্রথমে 0 এর সঙ্গে ম্যাচ করলো, দিলি ও আচ্ছা আচ্ছা নট 1 এর ফাউন্ড সঙ্গে ম্যাচ করলো, দিলো নট ফাউন্ড। 2 এর সঙ্গে ম্যাচ করলো, বললো এলিমেন্ট ফাউন্ড ইন পজিশন 3। তারপর এটার সঙ্গে ম্যাচ করলো, নট আচ্ছা ফাউন্ড। এটার সঙ্গে নট, এরকম তো আউটপুট দেখতে ভালো লাগবে না? না না শুধু যেটা চাইছি সেটা আছে যদি তাহলে তুমি একবার বলো আছে, না থাকলে একবার না। বলো নেই। তাহলে হুম। ফর লুপের ভিতরে এই ইফ এলস ইউজ করলে ফর লুপটা
যদি 6 বার ঘোরে তাহলে 6 বার আইদার এটা নন এটা প্রিন্ট করবে। হ্যাঁ হুম এবার ধরো আমি আবার রান করছি, দেখো আমি ধরো দিলাম 4টে এলিমেন্ট, ধরো আমি ইনপুট দিলাম এরকম 1 2 3 4 আর খুঁজছি ধরো 5, সে নট ফাউন্ড এবং 5 বার 4 বার বলবে কেন? হুম একবারই বললে তো হয়। হ্যাঁ সেই জন্য আমরা কি করলাম, এই ফর লুপের ভিতরে হ্যাঁ 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 তাহলে কি করা যায়, এখানে পেয়েছি না পেয়েছি বুঝবো কি করে, না সেই জন্য একটা এক্সট্রা ভেরিয়েবল নিলাম। হ্যাঁ সেটা কি করলাম, এর বাইরে কি কন্ডিশনে প্রিন্ট করব। হ্যাঁ তাহলে if এর ভ্যালু যদি 0 থাকে তাহলে প্রিন্ট করব নট ফাউন্ড। এবার বুঝেছো? হুম নট ফাউন্ড, কেন ফর লুপের ভিতরে প্রিন্ট করলে প্রবলেম হচ্ছে। হ্যাঁ ফর লুপটা যদি তোমার 6 বার ঘোরে তাহলে 6 বার ইফ এলস থাকলে আইদার ইফ হবে না হলে এলস হবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু সেটা ঠিক নয়। মেমোরি ফুল হয়ে যাবে এরকম প্রিন্ট হতে থাকে। তাহলে আমরা আসি, ধরো আমরা ধরো দিলাম 8টা এলিমেন্ট, আমি 8টা দিয়ে দিলাম, ধরো 1 2 3 4 5 6 7 8। এবার ধরো সার্চ করলাম কাকে, ধরো 76 কে, 76 কে সার্চ করছি, তারপর বলবে এলিমেন্ট ফাউন্ড ইন পজিশন 5, 1 2 3 4 5, কোনো অসুবিধা? কেন? আবার ধরো আমি দিলাম 5টা এলিমেন্ট, 1 না 2 3 4 5, আমি সার্চ করলাম 1 কে, বলবে নট ফাউন্ড। হুম নট ফাউন্ড হলে একবার প্রিন্ট হবে। ওই হুম জন্য আমরা এরকম একটা ফ্ল্যাগের কনসেপ্ট নিই বা এফ এর কনসেপ্ট নিলাম, যে তুমি পেয়েছো কি না পেয়েছো এই ফর লুপে বুঝবো কি করে, পেলে এফ এর ভ্যালু 1 করে দেবো, না পেলে এফ এর ভ্যালু 0 0 জিরো 0 করে। থাকবে, তাহলে 0 থাকলে বলবো নট ফাউন্ড। হুম কোনো অসুবিধা? না না বুঝতে পেরেছি। তাহলে এটা হলো না সার্চিং, অ্যারের মধ্যে কোনো এলিমেন্টকে তুমি সার্চ করাকে বলে সার্চিং। কোনো অসুবিধা? না স্যার। ঐশিক ধরতে পারলে? হ্যাঁ স্যার আচ্ছা এবারে যেটা পড়াবো এটা হলো আমরা সার্চিং শিখলাম। मुझको सुन ले तो ये खोलिया जस्ट बार बार प्रिंट को अवॉइड करने, नहीं तो फॉर लूप के अंदर इफेक्ट्स दिखेंगे तो जितना बार घूमेगा उतने बार मैच होगा तो बोलेगा फाउंड, नहीं मैच होगा बोले तो नॉट फाउंड, बार बार बोलेगा। पर मुझे एक बार चाहिए, मिलेगा तो एक बार ही बोलो और नहीं मिलेगा भी तो एक बार बोलो। इसीलिए हम लोग मिला कि नहीं मिला फॉर लूप के अंदर मिल जाएगा तो इसको 1 कर, तो बाहर जाके एक को 1 होगा तो नॉट फाउंड प्रिंट नहीं होगा, और 0 रह जाएगा मतलब वो अंदर उसको मैच नहीं हुआ। चलो नाउ आसो सॉर्टिंग। write a program to input an array of n elements and sort them. अच्छा ये ঐশিক সর্টিং মানে কি? না সে তো সার্চিং হয় শর্ট মানে না, সর্টিং মানে হচ্ছে সাজিয়ে নেওয়া, মানে পরপর অ্যারেঞ্জ করে। arranging elements either in ascending order or in descending order. সর্টিং মানে তুমি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবে, এটাকে বলে সর্টিং। ক্লিয়ার? আমাদের অনেক অ্যালগরিদম আছে, তার মধ্যে আমি যে শর্টটা পড়াবো তার নাম বাবল শর্ট। আচ্ছা বাবল শর্ট মানে ধরো আমার কাছে এরকম একটা অ্যারে আছে, এটা A0, এটা A1, A2,
A3 A4 ধরো আছে, এখানে আছে 6, এখানে আছে 3, এখানে আছে 8, এখানে আছে 4, এখানে আছে 1। তাহলে এটা হলো A0, A1 A2 A3 A4 A1, A2 A2, A3 A4 A3 A4। A4 বাস। তাহলে আমি n এর ভ্যালু কত নিলাম? 5টা। না ও বলছে তুমি 0 এর সঙ্গে 1 এর চেক করো, 0 এর সাথে 1 এর চেক করো। যদি প্রথমটা সেকেন্ডটা থেকে বড় হয় তাহলে তাকে মধ্যে সব করে নেবে। সব মানে ইন্টারচেঞ্জ, মানে এই ভ্যালুটা এখানে চলে আসবে, এই ভ্যালুটা এখানে চলে আসবে। আচ্ছা, আবার 1 2 চেক করবে, আবার 2 3 চেক করবে, আবার 3 4 এর চেক করবে। যে তোমার সবচেয়ে বড় এলিমেন্ট এখানে চলে আসবে। তাহলে আবার সেম প্রসেস, 0 1 করবে, 1 2 করবে, 2 3 করবে, আবার বড় এলিমেন্টটা এখানে চলে আসবে। আবার 0 1 করবে, আবার 1 2 করবে, তাহলে বড় এলিমেন্টটা এখানে চলে আসবে। আবার 0 1 করবে, বাস দিলে সর্টিং হয়ে যাবে। ঐশী বুঝতে পারলে কিছু? না একবার বুঝিয়ে বলবো? আরেকবার স্যার বলুন। আরেকবার স্যার বলুন। হ্যাঁ, অংশুমান তুমি ধরতে পারছো? অংশুমান, এই হচ্ছে আমার কাছে অ্যারে, আমাকে তাকে সর্টিং করতে হবে। ধরো আমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করব, মানে এইখানে আসবে 1, তারপর আসবে 3 4 6 8 এরকম আসবে, তাই না? তাহলে ও বললো প্রথমে কাজ করো, এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন, তাহলে ইটারেশন 1, স্টেপ 1, স্টেপ 1। না প্রথমে কি বলা আছে? 0 এর সঙ্গে 1, তাহলে এই 0 এর সঙ্গে O1 চেক করো, চেক A0 and A1। না ঐশী তুমি ভালো করে ভ্যালু দেখে বলো তো, A0 কি A1 এর থেকে বড়? হ্যাঁ, হ্যাঁ, সিন্স A0 greater than A1, swap, swap মানে কি? চেঞ্জ হয়ে যাবে। A0 এর ভ্যালুটা A1 এ চলে যাবে, A1 এর ভ্যালুটা A0 তে চলে যাবে। চলো, তার মানে এটা হয়ে গেল আমার, এটা মানে আমার এই 3 এর জায়গায় 6 এসে গেল, 6 এর জায়গায় 3 এসে গেল। কোনো অসুবিধা? না। না। তাহলে এখানে 3, এখানে 6। নাও অংশমান, এরপরে কার সঙ্গে কাজ চেক করতে বলেছে? 1 এর 1 আর সঙ্গে 2। তা তুমি বলো চেক A1 and A2, স্টেপ 2, A1 and A2। চেক 1 and A2। A1 কি বড় আছে? ছোট আছে, তাহলে কোনো চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাকবে। সিন্স since A1 less than A2, no change, no change মানে আর ছবি আঁকবো না। না, সেমই থাকবে। এই চেঞ্জ না হলে ছবি আঁকবো কেন? তারপর কার সঙ্গে কাজ চেক করতে বলা আছে? 2 3। 2 3। চলো আসো, স্টেপ 2, চেক A2 A3। A2 কি greater than A3? হ্যাঁ স্যার। হ্যাঁ, since A2 is greater than A3, সোয়াপ হয়ে যাবে আবার, আবার সব হয়ে যাবে। 4 8 হয়ে যাবে তখন। তার মানে এখানে 4 চলে আসবে, এখানে 8 চলে যাবে। তাহলে এখানে চলে এলো 4
এখানে চলে গেল 8, এখানে 4 8, ব্যাস। তারপরে কার সঙ্গে কাজ চেক করতে বলছে 3 আর 4, হ্যাঁ 3 আর 4 চেক করব। স্টেপ 4, চেক A3 and A4 আবার বড় আছে, আবার চেঞ্জ হবে, স্ল্যাব since A3 greater than A4 স্ল্যাব। swap। হ্যাঁ তাহলে এখানে 1 চলে যাবে, এখানে 8 চলে যাবে। এখানে 1 চলে এলো, এখানে 8 চলে গেল। আর সমান বলো। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা না বুঝিনি? হ্যাঁ বুঝলাম। ঐশিক বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা অংশমান তাহলে কি হলো, সবচেয়ে বড় এলিমেন্টটা লাস্টে চলে এলো না? হ্যাঁ তাহলে এই স্টেপটা করলে সবচেয়ে বড় এলিমেন্ট লাস্টে চলে আসবে। হুম না না না, কিন্তু শর্টিং তো হয়নি। তাহলে হ্যাঁ এবার আবার দেখো, আবার 0 1 এর এবার সেকেন্ড ইটারেশনে আসো। আচ্ছা। হ্যাঁ এবার সেকেন্ড ইটারেশন, হ্যাঁ তাহলে এই 4টা বেরিয়ে গেছে। দেখো এখানে 4 পর্যন্ত আর 2 3 পর্যন্ত করা আছে, একটা ইচ্ছে করে কমানো আছে। আচ্ছা বুঝে গেছি আবার স্টেপ 1 চলে এসো। হ্যাঁ স্টেপ 1 আবার চেক A0 A1 এর চেক হবে, চেক প্রথমেরটা নো চেঞ্জ থাকবে। হ্যাঁ A0 and A1 আর আমি লিখছি না, লিখছি নো হ্যাঁ চেঞ্জ, শর্টে লিখে দিন। নো চেঞ্জ। হ্যাঁ আবার যখন A1 A2 হবে স্টেপ 2 তে চেক A1 স্ল্যাপ হয়ে যাবে এখানে। জাস্ট এইটুকু লিখে দিচ্ছি, A1 greater than A2 swap, হুম greater than হলে swap হবে। হ্যাঁ হ্যাঁ হুম। তাহলে চলো আসো swap করি। 6 আর 4 swap হবে, হুম এখানে 4 এখানে 6, এখানে 4 এখানে 6। আবার স্টেপ 3 তে দেখো তিনটে স্টেপ করা আছে, 2 আর 3 চেক করবে। বুঝতে পারছি। স্টেপ 3 আবার দেখবো A2 greater than A3, আবার swap করলে 16 হয়ে যাবে। 16 হয়ে যাবে। হ্যাঁ তাও আমার শর্টিং হবে না, না কারণ আমার সেকেন্ড এলিমেন্টটা ফিক্সড হলো হুম 16। হুম আবার একবার করতে হবে ইটারেশন 3। দেখো আবার ইটারেশন 3 তে দুটো স্টেপ 0 1 হ্যাঁ আর 1 2। হ্যাঁ ফোর্থ এলিমেন্ট এখন ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ আবার থার্ড ইটারেশন, সেখানে আমি করব স্টেপ 1 এ S1 লিখে দিচ্ছি, A0 less than A2, হুম A1 no change, নো চেঞ্জ। A1 step A2 2 চেঞ্জ হবে 14 হয়ে যাবে। A1 greater than A2 14 চেঞ্জ। swap, হ্যাঁ তাহলে 1 আর 4 এর মধ্যে swap হবে। fourth iteration লাস্ট A0 আর A1 এর মধ্যে হবে শুধু। A0 এ দেখো আমাদের লেখা আছে এখানে হ্যাঁ শুধু হ্যাঁ 0 হ্যাঁ আর 1 এর মধ্যে করা আছে। তেরা লজিক। তাহলে একটা স্টেপ হবে A0
গ্রেটার দেন a1 সোয়াপ হয়ে যাবে। বাস এবার বলো এই যে 1 সোয়াপ হলে আমার সঠিক হয়ে গেল না হলো না? তাহলে ওই ইটারেশন ফলো করলে আমার সোয়াপিং কনফার্ম হয়ে যাবে। 1 আর 3 বাবল শট। এবার আমরা কোড লিখব এটা রেসপেক্ট না মনে মনে ভাবি এটা হচ্ছে i equal to 0, এটা i equal to 1, এটা i equals to 2, এটা i equals to 3। তাহলে কটা ইটারেশন লুপ ঘোরাতে হবে? 4টে। তাহলে ফর i equal to 0 থেকে i less than 4 i plus plus 4টে ইটারেশন ঘোরাতে হবে। এবার এটাকে মনে করো যে, এটাকে মনে করো কি যে। তাহলে এটা যদি যে হয় i যখন 0 হবে যে কত থেকে কত দূর যাবে? 0 থেকে 3। হ্যাঁ। i যখন 1 হবে 0 থেকে 2। i যখন 2 হবে 0 থেকে 1। i যখন 3 হবে শুধু 0। হ্যাঁ। আমি লিখি ফর j equal to 0 থেকে শুরু হবে সব সময়, j less than 4 minus i লিখে j plus plus 4 minus 4 minus i কেন লিখলাম দেখো, প্রথমে i এর ভ্যালু যখন 0 হবে এটাতে i 0 ভাবো, তাহলে যেটা ঘুরবে কত 4 minus 0, 4 minus 0 মানে 4 অবধি, তার মানে 0 1 2 3 হবে। আবার i যখন 1 হবে 4 minus 1 মানে কত 3, i যখন 1 হবে 4 minus 1 মানে কত 3, তার মানে i যেটা ঘুরবে 0 1 2, তাহলে লেস দেন 3 তো। আবার i যখন 2 4 minus 2 মানে কত 2, তাহলে যেটা ঘুরবে কত 0 আর 1। হ্যাঁ। আবার i যখন 3 হবে 4 minus 3 মানে 1, তাহলে যেটা ঘুরবে শুধু 0। তাহলে এটা যদি j হয় এটা কি হবে j plus 1। হ্যাঁ। মানে এটা 0 হলে 1 1 হলে 2 2 হলে 3 3 হলে 4। যদি if aj টা বড় হয় aj plus 1 এর থেকে, তাহলে সব করে দেব aj আর aj plus 1, বাস কাজ শেষ। অংশমান বুঝতে পারলে না? ঐশিক? হ্যাঁ স্যার। প্রথমে মনে মনে ভাবো i হলো কত 0। তাহলে যে লুপটা ঘুরবে কি স্যার i আমরা এখানে কোনটাকে ধরছি? i এর একটা ভ্যালুর জন্য যে পুরোটা ঘুরবে, কেন এর ব্লকের মধ্যে a আছে। i 0 হলো 0 লেস দেন 4, তারপরে পুরো ব্লক এক্সিকিউট হবে, তারপর i টা 1 হবে। তাহলে আসি এখানে i যখন 0 হলো j আসি, j হবে 0, j 0 হলো, তাহলে 0 আর 1 এর মধ্যে চেক হবে, মানে এটা চেক হয়ে গেল। আর যদি 0 1 এর থেকে বড় হয় সব হবে, তাহলে j হবে 1। তাহলে এখানে 1 আর 2 এর মধ্যে চেক হবে, এটা হয়ে গেল। আর j হবে 2, 2 আর 3 এর মধ্যে চেক হবে, এটা হয়ে গেল। তাহলে j হবে 3, 3 আর 4 এর মধ্যে চেক হবে, এটা হয়ে গেল। বাস i 0 এর জন্য মানে i টা হচ্ছে ইটারেশনটা, তাহলে ফার্স্ট ইটারেশনের জন্য 4টে স্টেপ হয়ে গেল। এবারে মনে মনে ভাবো i টা 1, i টা 1 হলে j এর ভ্যালুটা কত হবে সেই 0 থেকে 2 অবধি হবে। 0 থেকে কত অবধি হবে 2 অবধি। কেন 4 minus 1 মানে কত 3, তাহলে j এর ভ্যালু 0 1 2, 3 লেস দেন 3 ফলস হয়ে যাবে, বেরিয়ে যাবে, তাই তো। তাহলে 0 হলে 0 এর সঙ্গে 1 চেক হয়ে যাবে, 1 হলে 1 এর সঙ্গে 2, 2 হলে 2 এর সঙ্গে 3 চেক হয়ে যাবে। আবার i এর সঙ্গে যদি 2 হয় তাহলে এখানে 4 minus 2 মানে কত 2, মানে j এর ভ্যালুটা হবে শুধু 0 আর 1। 0 1 হলে 0 এর সঙ্গে 1 চেক হয়ে যাবে, 1 এর সঙ্গে 2 চেক হয়ে যাবে। i যখন 3 হবে 4 minus 3 মানে 1, j এর ভ্যালুটা শুধু 0 হবে, 0 এর সঙ্গে 1 চেক হবে। অংশমান বুঝতে পারলে?
না ঐশী এসো, ঐশী তুমি n এর ভ্যালু কত নিয়েছিলে? 5 তাহলে 5 নিলে যদি এখানে 4 লিখি, তাহলে n এর ভ্যালু যদি 6 নিতাম তাহলে এখানে কত লিখতাম? 5 লিখতাম। 5 লিখতাম। 5 যদি 7 নিতাম তাহলে এখানে কত নিতাম? 6 6। আর যদি n নিতাম তাহলে এখানে কত লিখবো? n minus 1। n minus 1। কারণ আমি যখন প্রোগ্রাম দেব তখন তো ইউজার ইনপুট দেবে। হ্যাঁ হ্যাঁ যদি তোমাকে কেস স্টাডি করলাম 5টা এলিমেন্ট নিয়ে, 5টা লিখলে ইটারেশনস হয় 4টে। তোমার যদি 6টা এলিমেন্ট থাকতো তাহলে ইটারেশন হতো 5টা। হ্যাঁ তাহলে 0 1 1 2 2 3 3 4 4 5, আবার 0 1 1 2 2 3 3 4, 0 1 1 2 2 3, 0 1 1 2 আবার 0 1, মানে আরেকটা এক্সট্রা বাড়তো। ওইসি বুঝতে পারলে এখানে কেন n 1 লিখলাম? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে তাহলে 4 i এর জায়গায় কি লিখবো? n 1 i। n minus i হুম 5 হলে 4 মাইনাস i, তাহলে n হলে n 1 i, কোন অসুবিধা? মাইনাস হ্যাঁ না আচ্ছা নাও অংশমান এসো। সোয়াপিং মানে কি? এক্সচেঞ্জ করে নেওয়া, এক্সচেঞ্জ করে নেওয়া মানে এক্সচেঞ্জ। সোয়াপ মানে হচ্ছে ইন্টারচেঞ্জ করা। হ্যাঁ মানে তোমার 0 তে 3 ছিল, 1 এ 6 ছিল, তুমি কি করবে? সোয়াপ, এই 0 তে 6 ছিল, এটা ছিল, ইন্টারচেঞ্জ করে এর ভ্যালু এখানে যাবে, এর ভ্যালু এখানে আসবে। ধরো এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 6 আছে, তুমি এর মধ্যে 6 আনতে চাও, বি এর মধ্যে 5 আনতে চাও, তুমি কিভাবে কোড লিখবে? এটা ইন্টারচেঞ্জ, এই সোয়াপের ফাংশনটা আমি লিখতে পারবো। আর তোমার সোয়াপ মানে তো ইন্টারচেঞ্জ। তাহলে ধরো এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 6 আছে, আমি চাইছি এর মধ্যে 6 আসুক, বি এর মধ্যে 5 আসুক, কি লিখবো? না কিছু কন্ডিশন না, আমার এ আর বি আছে, সোয়াপ করে দিলেই হয়ে যাবে, সোয়াপ এ বি। আমি এর মধ্যে 6 লাগবো, বি এর মধ্যে 5 করব, করব কি? সোয়াপ সোয়াপ করে দিলেই তো হয়ে সোয়াপ যাবে। তো করব, কিন্তু কোড কোথায়? শপিং মানেই তো তাই। হ্যাঁ হ্যাঁ, সেই প্রোগ্রামে কোড তো লিখতে হবে। বলো কি লিখবো, কি করে আমি এর মধ্যে 6 আনবো, বি এর মধ্যে 5 আনবো? আরে না, তুমি শুধু কোডিংটা, মেইনটা বলো, মেইন মানে বডিটা বলো। হ্যাঁ কি লিখবো, কি কোড লিখবো, এখানে কি কোড লিখবো যাতে এর ভ্যালু 6 হয়, বি এর ভ্যালু 5 হয়? আমি যদি এরকম লিখি a ইকুয়াল টু b, তাহলে এর মধ্যে কত চলে গেল? বি চলে গেল। মানে a একটা মেমরি, b একটা মেমরি, তোমার এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 6 আছে, তুমি যদি লিখো a ইকুয়াল টু b, তাহলে এটা 6 হয়ে গেল। তারপর b ইকুয়াল টু যদি a লেখো, তাহলে এটাও 6 হয়ে গেল। তাহলে এখন তো এর ভ্যালু 6, তাহলে এটা কি করা যাবে না? আমাকে এমন কিছু বলো যাতে আমি a এর মধ্যে 5 আছে, b এর মধ্যে 6 আছে, আমি এর মধ্যে 6, বি এর মধ্যে 5 পাই, মানে আমি শর্টিং মানে ইন্টারচেঞ্জ করতে চাই। এটা सेंटेंस मतलब ना ना, वो तो कंडीशन है, स्वैप का बारे में बताओ पहले, वो तो कंडीशंस में पढ़ा होगा तो स्वैप करेंगे, पहले स्वैप कैसे होता है वो बताओ। मुझे ए के अंदर 6 चाहिए, बी के अंदर 5 चाहिए। আচ্ছা অংশমান, ধরো তোমার একটা হাত নেই, তোমার বাঁ হাত নেই, সৌমাবর বাঁ হাত নেই, সৌমাবর ডান হাতে আছে 5, আর তোমার ডান হাতে আছে 6, বা তোমার ডান হাতে আছে লাল বল, তার ডান হাতে আছে নীল বল, তুমি নীল চাইছো, সে লাল চাইছে, কি করে হবে? রাখতে হবে। তাহলে আমি ঐশিককে ডাকলাম, ঐশিক হলো সি,
আর আমি যদি লিখি এরকম c is equal to a, আচ্ছা তাহলে ঐশিকের কাছে তুমি দিয়ে দিলে তোমার লাল বলটা, ব্যাস। এবার তুমি লিখলে a equal to b, তুমি সৌভাগ্যর কাছ থেকে বলটা নিয়ে নিলে, ব্যাস। এবার সৌভাগ্য b equal to c, সে এই c থেকে মানে ঐশিকের কাছ থেকে নিয়ে নিল, হ্যাঁ এবার হলো, এবার হলো না, হলো না, এটাকেই বলে সোয়াপিং এর কোড। আচ্ছা তাহলে যখন আমি এখানে এই যে সোয়াপ লিখেছি, যখন আমি তোমাদের কোডিং লিখবো, এটা এই সোয়াপ লিখবো না, সোয়াপ কম্পিউটার চেনে না, তখন আমি একটা থার্ড ভেরিয়েবল নেব সি। তাহলে আমাকে সোয়াপ করতে হবে কি aj আর aj প্লাস 1 এর মধ্যে। এখানে যেমন ab করেছিলাম, aj আর aj প্লাস 1 এর মধ্যে ইন্টারচেঞ্জ করব, তাই তো? তাহলে আমি যখন সবের কোডটা তোমাকে এরকম লিখেছি, সেরকম আমি ধরো নিয়ে নিলাম একটা থার্ড ভেরিয়েবল t, t ইকুয়াল টু aj, তাহলে কার হাত খালি হয়ে গেল? aj এর হাত খালি হয়ে গেল। তাহলে aj ইকুয়াল টু aj প্লাস 1, তাহলে aj এর মধ্যে aj প্লাস 1 এর ভ্যালুটা কপি করে নেব। হ্যাঁ তাহলে কে খালি হয়ে গেল? aj প্লাস 1, তাহলে aj প্লাস 1 এ দিয়ে দেব কাকে? t। তাহলে ইন্টারচেঞ্জ হবে না, হবে না? হ্যাঁ ব্যাস, আমি এখানে এই সোয়াপ লিখেছি। কোডিং এর সময় কম্পিউটার সব মানে কি করে বুঝবে? এই জায়গাটায় আমি এই কোডটা লিখতে হবে। আচ্ছা আমি বললাম সোয়াপটা লিখলেই হয়ে আচ্ছা যাবে। না না, তোমাকে কোড লিখে করতে হবে, সে কম্পিউটার কি করে বুঝবে? হ্যাঁ মানে এই চেঞ্জ করাটাকে বলে সোয়াপিং করা। তোমাকে যদি পরীক্ষায় দেয় যে রাইট এ প্রোগ্রাম টু সোয়াপ টু নাম্বারস, তা তোমার a আর b যদি তোমার থাকে, তোমাকে এই কোডটা লিখে আসতে হবে, তাহলে তোমার a b এর ভ্যালুটা সোয়াপ হয়ে যাবে। না বুঝিনি? ঐশিক বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তা তুমি না থাকলে অংশুমান আর সৌভাগ্য তাদের বল ট্রান্সফার করতে পারবে না। কেন না? ওরও একটা হাত নেই, ওরও একটা হাত নেই, মানে কম্পিউটারে একটা একটা করে মেমোরি দিয়েছে। তার সে মেমোরিতে আরেকটা একজনের ভ্যালু আরেকজনের ভ্যালু চাপিয়ে দিলে তো আর পুরনো ভ্যালু পাওয়া যাবে না। সেই জন্য আরেকটা মেমোরি দরকার, মানে আরেকটা হাত দরকার। হ্যাঁ হ্যাঁ, এরকম তোমাকে তিনটে লাইন লিখতে হবে। তুমি 5-6 তো আমি একটা ভ্যালু দিলাম, তুমি ইউজার থেকে ইনপুট নিয়ে করো না, যা কিছু মিলে কি এসে যায়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর থার্ড ভেরিয়েবল ছাড়াও সোয়াপিং করা যায়, মানে ঐশিক বাদেও সোয়াপিং করা যায়। আচ্ছা কি করে করা যায় জানো? দেখাচ্ছি, দেখ। ধরো এ একটা মেমোরি, বি একটা মেমোরি, মানে একটা হাত আছে। বলো এর মধ্যে কত আছে? যা খুশি বলো। 10। বির মধ্যে কত আছে? 22। তোমাকে করতে হবে এর মধ্যে 22, বির মধ্যে 10। তোমার হাতে আর কোনো ভেরিয়েবল নেই। ব্যাস, আমি প্রথমে লিখলাম a ইকুয়াল টু a প্লাস বি। এর মধ্যে কত হয়ে গেল? 32 কেন আমি আর 10 কে খুঁজে পাবো না কেন? একবার আপডেট করে দিলে এটা একটা মেমোরি। হ্যাঁ 32। এবার লিখলাম b ইকুয়াল টু a মাইনাস b। তাহলে এর মধ্যে 32 ছিল, 32 মাইনাস 22, তাহলে b তে কত হলো? 10। আবার লিখলাম a ইকুয়াল টু a মাইনাস b। এখানে 32 ছিল, 10 ছিল, কত হবে? 22। বাস, আমার সবই হয়ে গেল। আরে বাবরে, এটা বলি আমরা swap টু ভেরিয়েবল উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। swap টু ভেরিয়েবল উইদাউট ইউজিং, এরও করা যায়, কিন্তু আমি থার্ড ভেরিয়েবল দিয়ে তোমাদের কোডটা লেখা। টু ভেরিয়েবল, হ্যাঁ, মানে কোডিং তুমি যত প্র্যাকটিস করবে তত শিখবে। টু ভেরিয়েবল উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। পরীক্ষায় ইন্টারভিউতে জিজ্ঞেস করে উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। তুমি এবি ইনপুট নিয়ে মেইন লিখে
এই তিনটে লাইন লিখে আবার এবি কে প্রিন্ট করবে, তাহলে বুঝে যাবে। এখন তো প্রোগ্রাম পারবে, নাকি না অংশমান? আর তুমি কি করলে, এবি ইনপুট নিলে, তারপর এই তিন লাইন লিখলে, আবার এবি প্রিন্ট করলে, তাহলে দেখে নিতে পারবে তুমি যেটা ইনপুট নিলে উল্টো প্রিন্ট হলো কিনা। বা এই কোডটাতে এবি ইনপুট নেবে, তারপর এই তিন লাইন লিখবে, তারপর আবার এবি কে প্রিন্ট করবে, দেখবে চেঞ্জ হচ্ছে কিনা, তাহলে তো বুঝে যাবে যে তোমার শর্টিং হচ্ছে কি হচ্ছে না। ইয়েস অর নো? চলো আমরা শর্টিং এ কনসেন্ট্রেট করি, এই শর্টিং এ চলে আসি। তাহলে আমরা কার কোড করছি শর্টিং এ, তাহলে হ্যাজ ইনক্লুড stdio.h end main, আমরা একটা অ্যারে নিলাম, n নিলাম সাইজ, লুপ বলানোর জন্য i নিলাম, আর শপিং করার জন্য একটা থার্ড ভেরিয়েবল t নিয়ে নিলাম। কোনো অসুবিধা? printf enter number of elements, ইউজার যাই দেবে enter number of elements। প্রথমের এই ব্লকটা তো প্রত্যেকটা করে একই হবে প্রায়। হ্যাঁ, তুমি অ্যারে তো ইনপুটটা তোমাকে নিতেই হবে। হ্যাঁ, তোমার অ্যারের মধ্যে ভ্যালু না ঢুকলে, ওই জন্য তো প্রথম দিন আমি গত যে রবিবারটা পুরো ক্লাসটাই নষ্ট করেছি যে কিভাবে অ্যারের মধ্যে ইনপুট নিতে হয়। আরে সেটা পারলে তারপর তো তুমি অপারেশন করবে। হ্যাঁ, তুমি ইনপুট দিতে শিখোনি, তা তোমাকে অ্যারের প্রোগ্রাম শিখে লাভটা কি? printf enter % elements। পরীক্ষায় তোমার হয়তো যদি তোমার লজিক আলাদা পড়ে, তুমি হয়তো লজিকটাতে একটু ভুলভাল করবে, কিন্তু অ্যারের প্রোগ্রামটা তো ঠিক করে আসবে, ইনপুট নেওয়াটা ঠিক করে আসবে, লজিকটা হয়তো বুঝতে পারলে না, তোমার স্টেপ মার্কিং তো আছে। এই অ্যারে ইনপুট নেওয়া পর্যন্ত তো ঠিক করে আসতে পারি, ঠিক আছে? এরপরে দেখবে তো যদি লজিক কমন পড়ে যায় কেটে যাবে, যদি আনকমন পড়ে তুমি মোটামুটি একটা ট্রাই করবে, নাকি না? ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে না, এটা অ্যারে ইনপুট নিয়ে নিলাম, এবার আপনি যে কোডটা লিখেছেন এই কোডটাতে আমাকে শর্টিংটা করতে হবে। চলে আসে এই কোডটা লিখি, এবার শর্টিং এর কোড লিখি, এটা হচ্ছে অপারেশন। চলো লিখি ফর i = 0 i less than for i++, এখানে একটা আরেকটা যে ভেরিয়েবল থাকে, for i = 0 i less than n-1 i++। তারপর লুপটা বলেছিল for j = 0 j less than n-1 - i, for j = 0 j less than n-1 - i j++। যখন ডেটা স্ট্রাকচার পড়বে দেখবে যে আমি সার্চিং আর সর্টিং এর একটা করে মেথড শেখাচ্ছি না সিতে, ডেটা স্ট্রাকচার দেখবে সার্চিং এর 3টে মেথড আছে, সর্টিং এর 8টা মেথড আছে, তার মধ্যে আমি একটা শেখাচ্ছি, কারণ সি পড়াচ্ছি তো একটা অন্তত সর্টিং এর মেথড তোমাকে শিখতে হবে। যদি এজেটা বড় হয় aj + 1 এর থেকে, তাহলে আমাকে কি করতে হবে, সর্টিং করতে হবে। তাহলে সর্টিং এর জন্য আমরা এখনই শিখলাম t = যে কোনো একটা ভ্যালু কপি করে নিই, aj এর ভ্যালুটা কপি করে নিলাম, aj এর হাত খালি হয়ে গেছে, aj এর মধ্যে aj + 1 এর ভ্যালুটা নিয়ে নিই, aj + 1 এর ভ্যালুটা নিয়ে নিই, aj + 1 এর হাত খালি হয়ে গেছে, aj + 1 এর মধ্যে tটা নিয়ে নিই, বাস সর্টিং শেষ। হ্যাঁ, সর্টিং হলো কিনা প্রিন্ট করতে গেলে আমাকে অ্যারে প্রিন্ট করতে হবে, আবার ডিসপ্লে করতে হবে এই পুরো অ্যারেটাকে। তাহলে অ্যারে প্রিন্ট করে আমি শিখিয়ে দিয়েছিলাম, তাহলে printf একদম ফার্স্ট প্রোগ্রাম লিখে দিয়েছিলাম। এবার লিখি আফটার সর্টিং আবার ফর লুপ চালিয়ে প্রিন্ট করব, তাহলে আমাকে a0 a1 a2 a3 a4 প্রিন্ট করব কি করে, i++ printf করব, % একটু স্পেস দিয়ে দিই, শুধু ai কে প্রিন্ট করে দেব, লেয়ারটা প্রিন্টিং হয়ে যাবে, কোনো অসুবিধা না না না। চলো এটা সর্টিং নাম দিয়ে দিই,
রান করি। নাম্বার অফ এলিমেন্ট ধরো আমি নিলাম 8টা, যা মন চাই নিয়ে নিলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। কোন অসুবিধা? না স্যার। দেখো আপনার সর্টিং এ প্রথমে কোনটা নিয়েছে -45, এটা সবচেয়ে ছোট, তারপর 0 নিয়েছে, তারপর 5 6 9 12 21 34। কোন অসুবিধা? না। সব পরিষ্কার করেনি? আপনি যদি ডিসেন্ডিং অর্ডারে শর্ট চাইতে কি করতে, এই গ্রেটার দেনটা লেস দেন করতে, মানে ছোটগুলোকে পিছনে পাঠাবো। তাহলে এটা হলো অ্যাসেন্ডিং অর্ডার, আর ডিসেন্ডিং অর্ডার হলে ফর ডিএফসি তুমি লিখবে এজে লেস দেন এজে প্লাস 1, ছোট হলে পিছনে পাঠাবো। বুঝিনি? দেখো আমি লেস দেন দিয়ে একবার রান করব, তারপর গ্রেটার দেন করি, রান করছি লেস দেন দিয়ে। ধরো আমি নিলাম 6টা এলিমেন্ট, যা মন চায়, 1 2 3 4 5 6। দেখো ডিসেন্ডিং অর্ডার হয়েছে না হয়নি? সবচেয়ে বড়টা এখানে এসে তারপরে বড় হয়ে বড় 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 বড়। সেজন্য তোমাকে কোডিং একটা বুঝলে আরেকটা বোঝার কিছু নেই। আমি গ্রেটার দেন লিখে দিচ্ছি, কারণ আমি লিখেছি এটা ফর অ্যাসেন্ডিং, আর ফর ডিসেন্ডিং এর জন্য তুমি লেস দেন করো। বাস এই লাইনটা চেঞ্জ করে দিলে তোমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ 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 স্যার। বাস এই গেল আমার সর্টিং এর গল্প। তাহলে অ্যারেতে সার্চিং সর্টিং পারবে পরীক্ষায় দিলে? হ্যাঁ। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা সার্চিং বা সর্টিং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখবে থাকবেই। চলো এবারে আসি, এবারে আমরা নতুন টপিক পড়ব। আজকে তার ইন্ট্রোডাকশনটা করি, নাম হচ্ছে ফাংশন। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে ইয়েসো সমগ্র। হ্যাঁ স্যার। ফাংশন দু রকমের হয়, একটা হচ্ছে প্রিডিফাইন্ড বা লাইব্রেরি ফাংশন। কি বললাম? প্রিডিফাইন্ড। কোন অসুবিধা? না। না। আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, ইউজার ডিফাইন্ড মানে আমি বানাবো। এই প্রিডিফাইন্ড ফাংশন তুমি পড়েছো, প্রিন্টএফ। প্রিন্টএফ এর কাজ কি? প্রিন্ট করা কোনো কিছু, মানে ইউজারকে কোনো কিছু প্রিন্ট করে দেখানো। ব্যাস। স্ক্যানএফ কাজ কি? ইনপুট নেওয়া। তাহলে এগুলো তো প্রিডিফাইন্ড ফাংশন। এবার তুমি দেখো তোমার প্রোগ্রামে, এই যে প্রোগ্রাম ধরো আজকে দুটো লিখলাম, এই প্রোগ্রামে কতবার প্রিন্টএফ আছে? অনেকবার। হ্যাঁ। যদি প্রিন্টএফ বানানো না থাকতো, তোমাকে মনিটরে কিছু জিনিস ডিসপ্লে করতে গেলে ধরো 10 লাইন কোড লিখতে হবে। তাহলে এখানে 10 লাইন কোড লিখতে হবে, 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 তবে কি তোমার মনিটরে প্রিন্ট হবে? না বুঝলাম? হ্যাঁ। সেরকম আমার প্রোগ্রামে যদি একটা কোড বারবার দরকার পড়ছে, তাকে আমি একটা ফাংশন বানিয়ে রেখে দেবো, তাকে এরকম কল করে যাব। না বুঝলাম না? হ্যাঁ। তাহলে আমরা মেইনলি কোন কাজটা শিখবো? ইউজার ডিফাইন্ড। তাহলে ফাংশনটা কি? না ব্লক অফ কোড, ব্লক অফ কোডস which we can used again and again when required. না বুঝলাম না? অংশমান বুঝতে পারলে? তাহলে এখানে যদি প্রিন্টএফ তোমার যদি না থাকতো ফাংশনটা, তোমাকে মনিটরে ডিসপ্লে করতে গেলে 20টা লাইন লিখতে হয়। তাহলে সব জায়গায় 20টা করে লাইন লিখলে মনিটরে প্রিন্ট হবে? না বুঝিনি? হ্যাঁ। তার মানে দেখো, এবার দেখো
তুমি প্রিন্টে যা খুশি লেখো না কেন, যেটা লিখবে সেটাই মনিটরে প্রিন্ট হবে নাকি? বুঝলাম না। হ্যাঁ তা সে এমন একটা বানিয়েছে প্রিন্টে যে তুমি যা খুশি লেখো তোমার মনিটরে প্রিন্ট হবে না, বুঝিনি? সেমনি ধরো তোমাকে একটা প্রোগ্রাম দিলাম যে তুমি এনসিআর ক্যালকুলেট করো, কম্বিনেশনস। এনসিআর এর ফর্মুলা কি? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল ইনটু r এর ফ্যাক্টোরিয়াল। নাও সমান, বুঝতে পারলে না? হ্যাঁ অনেকে আবার ফ্যাক্টোরিয়াল এভাবে লেখো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ তাহলে কতবার ফ্যাক্টোরিয়াল করতে হচ্ছে? তা তুমি যদি এই প্রোগ্রামটা তোমাকে এখন দিই, তুমি n এর ফ্যাক্টোরিয়ালের জন্য লুপ বানাবে, আবার n মাইনাস r এর জন্য একটা লুপ বানাবে, r এর ফ্যাক্টোরিয়ালের জন্য একটা লুপ বানাবে, তিনটে ফ্যাক্টোরিয়াল বার করে প্রথম ফ্যাক্টোরিয়াল থেকে দুটো ফ্যাক্টোরিয়াল গুণ করে ডিভাইড করবে। কিন্তু তোমার যদি একটা ফ্যাক্টোরিয়াল ফাংশন আগে থেকে বানানো থাকতো printf এর মতো, তা তুমি n পাঠিয়ে দিলে সে n এর ফ্যাক্টোরিয়াল বার করে দেবে, n মাইনাস এরকম করে দেবে, তাহলে হয়ে যেত না তাড়াতাড়ি? হ্যাঁ সেই জন্য আমরা এরকম ফাংশন বানাবো, দ্যাট ইজ কল্ড ইউজার ডিফাইন্ড ফাংশন। যে ফাংশনস গুলো বানানো নেই অথচ আমার প্রোগ্রামে লাগবে, সেগুলোকে যদি আমি বানিয়ে রেখে দিই তাহলে বারবার তাকে আর আমাকে এই কোডগুলো লিখতে হবে না। সেটা দিলাম ব্লক অফ কোডস which we can use again and again when required। না, বুঝতে পারলাম না? কোডেই বানাতে হবে ওটাকে, মানে কোডের মধ্যেই থাকবে? হ্যাঁ, আমি কোডের মধ্যে একবার ফ্যাক্টোরিয়াল বানিয়ে দেব, তাকে আচ্ছা। তিনবার এখান থেকে কল করব। আচ্ছা আচ্ছা তোমার প্রিন্টএফ যেমন সে বানিয়ে রেখেছে বলে তুমি তাকে যতবার খুশি কল করতে পারো, সেমনি হ্যাঁ। ফ্যাক্টোরিয়াল আমি একবার বানিয়ে রেখে দেবো, তাকে যতবার খুশি আমার যেখান যেখান দরকার কল করতে পারবো। আচ্ছা আচ্ছা ওটাই আমাকে বানাতে হবে। তাহলে ফাংশনটা আমি বানাবো, সে বানিয়ে দেয়নি, সে প্রিন্টে বানিয়ে দিয়েছে, স্ক্যানে বানিয়ে দিয়েছে, তাই ইউজ করছি। যদি সে ফ্যাক্টোরিয়াল বানিয়ে দিত তাহলে আমি কল করে দিতাম, আমাকে তো ভাবতে হতো না। সে বানায়নি, সেজন্য তোমাকে পারমিশন দিয়েছি যে তুমি নিজে থেকে বানাতে পারো। তুমি একবার বানিয়ে নিয়ে ফাংশন, তারপর তোমাকে যতবার খুশি তোমার কল করে নাও। এটাই হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। কোনো অসুবিধা? না স্যার, বুঝতে এটাই আমরা শিখবো, কিন্তু আজকে শিখবো না, পরের ক্লাসে শিখবো। কোনো অসুবিধা? না না স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সি ড্রাইভে ডে 7 এর মধ্যে এটা ঐশিক বুঝতে পারলে তো বাবা? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো এই ফাংশনটা পড়ে নিয়ে অনেকটা জায়গা আমরা কভার করতে পারবো। আজকে একটু কম ক্লাস হলো। না না, চারিদিকে জ্যাম, চারিদিকে জ্যাম। মানে গড়িয়াতে মিছিল বার করেছে, যাদবপুরে মিছিল বার করেছে, চারিদিকে শুধু মিছিল আর মিছিল। দরকারও আছে অবশ্য। হ্যাঁ, যা চলছে তার থেকে মিছিল টিছিল ভালো। চলো ঠিক আছে, ভালো থেকো, লিভ করলাম। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। নেক্সট সানডে। ওকে স্যার, রাখছি।